যে কুকুরকে তোমরা 2 বছর ধরে বেঁধে রেখেছিলে সে এখন চলে যাচ্ছে, কিন্তু মনে রেখো একদিন গায়ত্রী দেবী নিজেই আমাকে ফিরিয়ে আনতে ক্ষমা চাইতে বাধ্য হবে, ভুলো না। হ্যাপি বার্থডে গ্র্যান্ডমা। বাক্সটার ভিতরে কি ছিল যা দেখে অগ্নি হতবাক হয়ে গেল? কি ছিল সেই জিনিস যা দেখে গায়ত্রী দেবী এবং অগ্নি দুজনেই ভয় পেয়ে গেল? আরে থামাও, কেউ ওকে থামাও। গৌতম, সে 2 বছর আমাদের সাথে ছিল, কিন্তু আমরা চিনতেই পারিনি। আমি ওকে চড় মেরেছিলাম, আমরা শেষ হয়ে যাব। শেষ পর্যন্ত বাক্সটার ভিতরে কি ছিল যা দেখে গায়ত্রী দেবী এত ভয় পেয়ে গেলেন? কে সেই বৃদ্ধ লোক যে গৌতমকে বাক্সটা দিয়েছিল? গৌতমকে কি তার আসল পরিচয়? সে কি নিজের পরিচয় লুকোচ্ছে? গৌতমকে ফিরে আসবে? কি হতে চলেছে গায়ত্রী দেবী এবং আগরওয়াল পরিবারের সঙ্গে? গৌতম গৌতম কোথায় হারিয়ে গেল? অবনী তাকে নাড়া দিয়ে বলল। গৌতম সত্যি খোলা চোখে স্বপ্ন দেখছিল। সে ভাবছিল এখনই দামি সেই হারটি দাদিকে দিয়ে তার নিজের পরিচয় জানিয়ে দেবে, কিন্তু হয়তো এখনই সত্য প্রকাশ করা ঠিক হবে না। গৌতম প্রস্তুত ছিল না। সে ধীরে ধীরে উপহারটি লুকিয়ে ফেলতে চাইছিল, কিন্তু সেই সময় নীল দেখে ফেলল এবং উপহারের বাক্সটি ছিনিয়ে নিল। ও, এ তো একেবারে দামি হার। এই গরিব লোকটা এটা কোথা থেকে পেল? নিশ্চয়ই চুরি করেছে। নীলের কথা শুনে বাড়ির সবাই জড়ো হলো। সবাই এর তীক্ষ্ণ দৃষ্টিতে অবনী ভয়ে কেঁপে উঠল। সে লজ্জায় কারো দিকে তাকাতে পারছিল না। দেখো, আমাদের জামাইবাবু এটা নিয়ে পালাচ্ছিল। ভালোই হয়েছে আমি দেখে ফেলেছি, না হলে কে জানে আর কত কি নিয়ে যেত, আর কত জিনিস চুরি করার ইচ্ছে ছিল তার। এটা শুনেই সানায়া নীলের হাত থেকে হারটি নিল এবং মনোযোগ দিয়ে দেখতে শুরু করল। রাগে ফেটে পড়ল সে। আমি বলেছিলাম দাদি, এটাই সেই 13 লক্ষের টাকার হার যা আমি জুয়েলারি স্টোরে পছন্দ করেছিলাম। দেখো, এই বাড়ির জামাই সরাসরি 13 লক্ষের দিকে নজর দিয়েছে। গায়ত্রী দেবী মুখ থেকে চশমা খুলে গৌতমের দিকে তাকালেন। সানায়া তার কাছে গিয়ে কাঁদতে শুরু করল। নিশ্চয়ই রাঠোর পরিবার জানতো আমি এই হারটা ভালোবাসি, তাই তারা বিশেষভাবে এটা আমার জন্য প্যাক করে পাঠিয়েছে। কিন্তু এই গৌতমের নজর সব সময় আমাদের জিনিসের ওপর। দাদি, আপনি পুলিশ ডাকুন, আজই ওকে পুলিশের হাতে তুলে দিন। আজ ছেড়ে দিলে কালকে আরো বাড়াবাড়ি করবে। সানায়ার কথা শুনে গায়ত্রী দেবী রাগে ফেটে পড়লেন। তিনি গিয়ে গৌতম আর অবনীর সামনে দাঁড়ালেন। শেষমেশ তুমি কি চাইছো? আমাদের সুখকে তুমি সহ্য করতে পারো না? এই কণ্ঠ শুনে অবনীর হৃদয় কেঁপে উঠল। অনিল আর গীতার চোখে স্পষ্ট অস্থিরতা দেখা দিল। গায়ত্রী দেবী এগিয়ে আসার আগেই অবনী নিচু গলায় জিজ্ঞেস করল, গৌতম, সত্যি বলো, এই হারটা কোথা থেকে এলো? গৌতম বলল, আমি কিছু বললে তুমি কি বিশ্বাস করবে? অবনী কিছু না বলে শুধু গৌতমের চোখের দিকে তাকিয়ে রইল। এটা আমাকে অন্য কেউ দিয়েছে, বিশেষভাবে তোমাকে দেবার জন্য। নীল হেসে বলল, বাহ, একজন অকাজের মানুষকে এমন দামি জিনিস কেউ দেবে কেন? এখানে আর কেউ নেই নাকি? অন্তত এমন মিথ্যে কথা বলো যেটা হজম করা যায়। গৌতম শান্তভাবে বলল, আমি মিথ্যে বলছি না। এই হার অবনীর জন্যই এসেছে। রাঠোর পরিবারের সব উপহার অবনীর জন্যই এসেছে। অবনী না থাকলে এই উপহারগুলোও আসতো না। গৌতমের কথা শুনে সবাই একে অপরের দিকে তাকালো। মনে হলো রঘুবীর আর সিদ্ধার্থের পায়ে তলা থেকে মাটি সরে গেল। কিন্তু অবনীও এখনো গৌতমকে বিশ্বাস করতে পারছিল না। গৌতমও সেটা বুঝতে পারল। সুযোগ বুঝে সে মুন্সিজিকে বার্তা পাঠালো ফিরে আসার জন্য। অবনী বলল, গৌতম, আর নয়, কত মিথ্যে বলবে? দেখতে পাচ্ছ না আমাদের পরিবার তোমার কারণে কতটা অপমানিত হচ্ছে? আমি আর কিছু শুনতে চাই না। যাও, দাদির পায়ে পড়ে ক্ষমা চাও এখনই। গৌতম দৃঢ় স্বরে বলল, আমি সত্যিই বলছি অবনী, আমি এই হার চুরি করিনি। যদি তুমি বিশ্বাস না করো তবে পুলিশ ডাকতে পারো। সানায়ার আগে চিৎকার করে উঠল, হ্যাঁ, আমরা ডাকবো। তুমি আজ এখান থেকে পালাতে পারবে না। এটা বলে সানায়া মোবাইল বের করে পুলিশকে ফোন করার জন্য নাম্বার ডায়াল করতে লাগলো। কিন্তু সেই মুহূর্তেই অবনী তাকে থামিয়ে দিল। একটু দাঁড়াও সানা, এখনো কিছু প্রমাণ হয়নি। সানায়া রাগে ফেটে পড়ল, আর কি প্রমাণ বাকি আছে? তোমার স্বামী চোর, সেই ছিল চোর আর চিরকালই চোর থাকবে। এটা বলেই সে নাম্বার ডায়াল করল।
কিন্তু পুলিশকে ফোন করার আগেই সামনে থেকে মুন্সিজি এগিয়ে আসতে দেখা গেল। মুন্সিজিকে পার্টিতে ফিরে আসতে দেখে গায়ত্রী দেবী হতবাক হয়ে গেলেন। আজ আসলে কি হচ্ছে? তিনি কিছু জিজ্ঞাসা করার আগেই মুন্সিজি দেহরক্ষীদের ইশারা করলেন। তার চোখ রাগে লাল হয়ে উঠেছিল। গৌতমের মতো এক বিশাল সাম্রাজ্যের মালিককে এইভাবে অপমানিত হতে তিনি সহ্য করতে পারলেন না। সবকিছু গাড়িতে তুলে নাও, একটিও জিনিস যেন না থাকে। কেউ জিজ্ঞাসা করল, কি হয়েছে স্যার, এসব কেন? আমি এখন আর কারোর সঙ্গে কথা বলতে চাই না। এই কথা শোনার সঙ্গে সঙ্গে সব দেহরক্ষীরা উপহারগুলো আবার গাড়িতে তুলতে শুরু করল। রঘুবীর আর সিদ্ধার্থ একে অপরের দিকে তাকালো। কেউ কিছু বুঝতে পারছিল না। তখনই সিদ্ধার্থ এগিয়ে এসে বোঝানোর চেষ্টা করল। স্যার স্যার কি হয়েছে? আপনি কি কিছুর জন্য কষ্ট পেয়েছেন? কিছু যদি হয়ে থাকে আমরা বসে সমাধান করতে পারি। আমার বাবা রাঠোর পরিবারকে ভালো করেই চেনেন। তোমার বাবাকে? আমি তো তাকে চিনি না, তাই সরে দাঁড়াও আমার পথ থেকে। রাঠোর পরিবার আর আমাদের মতো লোকজনের মধ্যে কোনো সম্পর্ক? তোমার মাথা ঠিক আছে? তার রাগান্বিত মুখ দেখে সবাই ভয়ে একে অপরের দিকে তাকিয়ে রইল। কিন্তু গৌতম শান্তভাবে সব কিছু দেখছিল। অবনী আর তার পরিবারের কাছে এসব ছিল অবিশ্বাস্য। কিন্তু গায়ত্রী দেবী তার পরিবারকে প্রকাশ্যে অপমানিত হতে দেখে আর সহ্য করতে পারলেন না। রঘুবীরজি, এসব কি হচ্ছে? আপনি কিছু বলছেন না কেন? রঘুবীর মাথা নিচু করল। সে জানত একটিও শব্দ বললেই তার মিথ্যে ফাঁস হয়ে যাবে। নীল গায়ত্রী দেবীর দিকে তাকালো। সে তার বোন আর দাদির মুখের ভগ্ন চেহারা দেখতে পারছিল না। সে মুন্সিজির কাছে গিয়ে অনুরোধ করল, স্যার স্যার দয়া করে আমার কথা শুনুন।